কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমরা আমাদের যে ক্লাস চলছিল মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ক্লাস, দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের আমাদের ষষ্ঠ অধ্যায় যেটা ছিল চল তড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটি, তার আজকে ক্লাস নাম্বার 4 অর্থাৎ পার্ট 4 বলতে পারো তোমরা। সেই পার্ট 4-এ আমরা লাস্ট যেটুকু শিখেছিলাম তারপর থেকেই আমরা আবারও শুরু করব আজকের ভৌতবিজ্ঞান চলতড়িৎ পার্ট 4 তার ক্লাস। এবং সেখানে মূলত আমরা যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো একটু শুনে নাও। আমরা আজকে ক্লাসে প্রথমেই দুই রকমের যে বাল্ব, অর্থাৎ আগের যুগের সেই ফিলামেন্টওয়ালা বাল্বগুলো বাদ দিয়ে আমরা যে এলইডি এবং সিএফএল বাল্বের কথা বলি সেগুলো সম্পর্কে জেনে নেব। তার সঙ্গে আমরা ওখানেই আমরা জেনে নেব তোমার তড়িৎচুম্বকত্ব ব্যাপারটা, সেখানে বিভিন্ন সূত্রগুলো যেগুলো মাধ্যমিকের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেই অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, তারপরে ওখানে রয়েছে তোমার বার্লো চক্র। বার্লো চক্রের ঘূর্ণনের বৈশিষ্ট্যগুলো কী কী আমরা আলোচনা করে নেব। এবং আমরা বৈদ্যুতিক ডিসি মোটর, তার বিভিন্ন উপাদানগুলোর নাম মানে অংশগুলোর নাম, তার ব্যবহার এবং কার্যপ্রণালী নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তোমরা জানো যে এখন ভীষণই গরম, প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে হয়তো স্কুল কলেজগুলো বন্ধ থাকবে, কিন্তু মনে রেখো মাধ্যমিক পরীক্ষা কিন্তু কোনো মতেই বন্ধ হবে না। সুতরাং পূর্ব নির্ধারিত যে ডেট, সেই ডেটেই তোমাদের পরীক্ষা দিতে হবে। তার জন্য তোমার রেজাল্টের সময় মার্কশিটের কোনো জায়গায় কিন্তু লেখা থাকবে না যে প্রচণ্ড গরমে 1 সপ্তাহ কিংবা 4 দিন কি 5 দিন স্কুল বন্ধ ছিল, তার জন্য আমার রেজাল্টের এই যে কম মার্কস, এটা সেই গরমের জন্য দায়ী। এটা কিন্তু তুমি অজুহাত দিতে পারবে না। সুতরাং গরমকে মানিয়ে নিয়ে গরমের মধ্যেই তোমাদের পড়াশোনাগুলো অন্তত স্কুলে না এলেও, স্কুল ছুটি থাকলেও বাড়িতে বসেও চালিয়ে যেতে হবে। এবং সেক্ষেত্রে তোমাদের গাইড টিচাররা রয়েছেন, তোমাদের এই যে আমাদের চ্যানেলগুলো রয়েছে ইউটিউব, বিভিন্ন ভিডিও, শুধু আমার ভিডিওই নয়, প্রচুর ভিডিও তোমরা পেয়ে যাবে অনলাইনে। সেগুলো দেখে তোমার যে মূল লক্ষ্য মিশন 2026, সেই মূল লক্ষ্যের প্রস্তুতি কিন্তু তোমাকে করতেই হবে, সেই গরম হোক, শীত হোক কিংবা বর্ষা। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাস চল তড়িৎ পার্ট 4। তো দেখো, আমরা আগের যে বৈদ্যুতিক বাল্বের কথা বলেছিলাম, সেই বৈদ্যুতিক বাল্বগুলো মূলত ফিলামেন্ট যুক্ত ছিল, তাই না? কি ছিল সেখানে? ফিলামেন্ট। তোমরা পাশের চিত্রে দেখে নাও, দেখো ওই যে ফিলামেন্টটি দেখতে পাচ্ছ না, ওই ফিলামেন্ট কী কী দিয়ে তৈরি আমরা গত ক্লাসে বলেছিলাম। যারা গত ক্লাসটি দেখেছো তারা প্রত্যেকে জানো যে ফিলামেন্ট ট্যাংস্টেন, আয়রন এবং ম্যাঙ্গানিজ দিয়ে তৈরি, তাই না? ম্যাঙ্গানিজ এর সংকর ধাতু দিয়ে ফিলামেন্টটি তৈরি। তো এক্ষেত্রে কি হয়, যে পরিমাণ তড়িৎ শক্তি ফিলামেন্টটিকে উত্তপ্ত করতে কাজে লাগে তার বেশিরভাগ অংশ কিন্তু তাপ শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ তড়িৎ শক্তির একটা মেজর অংশ, একটা বড় অংশ তাপ শক্তিতে রূপান্তরিত হয়, আর কিছুটা সামান্য অংশ আলোক শক্তি দেয়। ফলে কি হয়? ফলে আমাদের আগের যুগের যে ফিলামেন্টযুক্ত বাল্বগুলো ছিল সেগুলো বেশি পরিমাণ ইলেকট্রিক বিল নিয়ে আসতো আমাদের জন্য, তাই না? তারা বিদ্যুৎ সাশ্রয়কারী ছিল না, তাদের আমাদের তোমার বিদ্যুৎ বিল বেশি লাগতো। তো সেই সমস্যাকে কাটিয়ে আমরা আধুনিক যুগের মানুষ, আমরা নতুন নতুন বাল্ব আবিষ্কার হয়েছে। তার মধ্যে তোমাদের সিলেবাসে রয়েছে সিএফএল এবং এলইডি বাল্ব। এই দুটো সম্পর্কে এখন আমি আলোচনা করব। তো দেখো, সিএফএল মানে হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, এখানে লিখে দিই আমি কম্প্যাক্ট এটা ফ্লুরেসেন্ট ল্যাম্প। আর এলইডি হচ্ছে লাইট এমিটিং ডায়োড। এই কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প এবং লাইট এমিটিং ডায়োড,
এই দুটোতেই কিন্তু কি ঘটে না, যে পরিমাণ তড়িৎ শক্তি কাজে লাগে তারা বেশিরভাগটাই চেষ্টা করে আলোক শক্তিতে রূপান্তরিত করতে, লাইটে রূপান্তরিত করতে। সামান্য পরিমাণ সিএফএল এ সামান্য পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়, যেটা এলইডিতে একদমই হয় না বললেই চলে। তো তার জন্যই কিন্তু আধুনিক কালের এই সিএফএল, কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প এবং এলইডি, লাইট এমিটিং ডায়োড, এগুলো কিন্তু বিদ্যুৎ সাশ্রয়কারী হয়। বিশেষভাবে মনে রেখো যে এরা বিদ্যুৎ সাশ্রয়কারী হয়। পরীক্ষায় প্রশ্ন আসে কেন হয়, তার উত্তর যে এরা কি হয় না, এদের ব্যবহৃত যে মোট তড়িৎ শক্তি সেটার বেশিরভাগটাই আলোক শক্তিতে রূপান্তরিত করে দেয় এবং অল্প পরিমাণে এরা তাপশক্তি তৈরি করে। তার জন্য এদের বিলটা, ইলেকট্রিক বিলটা তোমার কম আসে, অর্থাৎ এরা বিদ্যুৎ সাশ্রয়কারী হয়। এবারে আমরা একবার কার্যপ্রণালীটা একটু জেনে নেব। আমরা দেখে নেব একবার যে এক্ষেত্রে তোমার এই যে সিএফএল যেটা রয়েছে, সিএফএল এর ফাংশনটা কি, কার্যপ্রণালী কি, পরীক্ষায় আসে। সিএফএল কিভাবে আলো বিকিরণ করে, দৃশ্যমান আলো একবার দেখে নাও। সিএফএল কি বললাম পুরো নাম, কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। এটা আর কিছুই না, একটা বাঁকানো কাঁচনল, আর সেই বাঁকানো কাঁচনলের ভেতরে থাকে পারদ বাষ্প। কি থাকে বাঁকানো কাঁচনলে, পারদ বাষ্প থাকে, ঠিক আছে। এই পারদের যে বদ্ধ ইলেকট্রন, সেই পারদের ভেতরে বদ্ধ ইলেকট্রনগুলো উদ্দীপিত হয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে, ঠিক আছে। সেই উচ্চ শক্তি স্তর থেকে সে যখন ঝাঁপ মারে নিম্ন শক্তি স্তরে, তখনই সেই ইলেকট্রনগুলো অতি বেগুনি রশ্মি, যেটাকে আমরা ইউভি বলি, আল্ট্রাভায়োলেট রে, এই অতি বেগুনি রশ্মি বিকিরণ করে। আর একবার বলে দিই আমি যে বাঁকানো কাঁচনল যেটা সিএফএল এ থাকে, তার ভেতরে থাকে পারদ বাষ্প। পারদ বাষ্পে যে বদ্ধ ইলেকট্রনগুলো থাকে, সেই পারদের অণুর বদ্ধ ইলেকট্রনগুলো প্রথমে উদ্দীপিত হয়ে উচ্চ শক্তি স্তরে যায়, সেখান থেকে ঝাঁপ দিয়ে নিম্ন শক্তি স্তরে নেমে আসে এবং নিম্ন শক্তি স্তরে আসার পরে অতি বেগুনি রশ্মি নিঃসরণ করে। আর এই অতি বেগুনি রশ্মিগুলো সিএফএল এর চিত্রটির দিকে তাকাও, দেখেছো এই সিএফএল এর ভেতরে, কাঁচের ভেতরে একটা ফ্লুরেসেন্ট বা বাংলায় যাকে বলা হয় প্রতিপ্রভার একটা আবরণ দেয়া থাকে, একটা আস্তরণ থাকে। সেই প্রতিপ্রভার উপর, ফ্লুরেসেন্টের উপরে ওই অতিবেগুনি রশ্মি এসে পড়ে কি হয়, দৃশ্যমান আলো উৎপন্ন করে এবং সেই লাইটটা আমরা দেখতে পাই। তাহলে বোঝা গেল সিএফএল এর কার্যকারিতা। যদি আসে পরীক্ষায়, আরেকবার গুছিয়ে বলে দিই, সিএফএল একটি বাঁকানো কাঁচনল ছাড়া আর কিছুই না। এর ভেতরে পারদ বাষ্প থাকে, পারদের বদ্ধ ইলেকট্রন প্রথমে উচ্চ শক্তি স্তরে উদ্দীপিত হয়ে পৌঁছায়, সেখান থেকে ঝাঁপ মেরে নিম্ন শক্তি স্তরে চলে আসে। নিম্ন শক্তি স্তরে আসার পরে সেটা অতি বেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে এটা নিঃসরণ করে। সেই অতি বেগুনি রশ্মিগুলো কাঁচনলের ভেতরে যে তোমার প্রতিপ্রভ বা ফ্লুরেসেন্টের আবরণ থাকে, সেখানে এসে পড়ে সেটা কি করে, দৃশ্যমান আলোতে রূপান্তরিত হয় এবং আমরা দেখতে পাই। ওকে, আর এলইডির বেলায় কি হয় দেখে নাও একবার। সিএফএল তো গেল, এবারে এলইডির বেলায় যেটা হয় সেটা হচ্ছে লাইট এমিটিং ডায়োড। এটা দুটো উপাদানে তৈরি হয়, একটা হচ্ছে GaAs, যেটাকে আমরা বলি গ্যালিয়াম আর্সেনাইড অথবা GaP, গ্যাপ। এটা হচ্ছে গ্যালিয়াম ফসফাইড। এই নাম দুটো তোমরা মনে রেখো। এই গ্যালিয়াম আর্সেনাইড GaAs অথবা গ্যালিয়াম ফসফাইড GaP, এই দুটো উপাদানে আমাদের এলইডি তৈরি, লেড তৈরি। এই এলইডিগুলোর উপরে ওই তোমার কি হয় না, এরাই কিন্তু এই তোমার গ্যালিয়াম আর্সেনাইড এবং গ্যালিয়াম ফসফাইড এরাই তোমার দৃশ্যমান আলো উৎপন্ন করে এলইডির ক্ষেত্রে, ঠিক আছে। তো যাই হোক, মূল কথা হচ্ছে যে ব্যয়িত যে তড়িৎ শক্তি সেটা সিএফএল এবং এলইডির ক্ষেত্রে
বেশিরভাগটাই দৃশ্যমান আলো উৎপন্ন করতে ব্যবহার হয়। খুব সামান্য পরিমাণে সিএফএল এ তাপ উৎপন্ন হলেও এলইডিতে তাপ উৎপন্ন হয় না, তাই এরা বিদ্যুৎ সাশ্রয়কারী হয়। ক্লিয়ার? বোঝা গেল জায়গাটা? এবারে আমরা কিছু সংজ্ঞা সম্পর্কে জেনে নেব। যেমন ধরো, প্রথমে লুমেন কাকে বলে? লুমেন, এই যে দৃশ্যমান আলোটা উৎপন্ন হয়, লুমেন, লুমেন কাকে বলে? লুমেনকে LM দ্বারা প্রকাশ করা হয়। এটা একটা ইউনিট, দৃশ্যমান আলোর একটা একক। লুমেন হচ্ছে ল্যাম্প থেকে নির্গত মোট দৃশ্যমান আলোর পরিমাণকে লুমেন এককে প্রকাশ করা হয়। আর একবার বলে দিই, ল্যাম্প থেকে নির্গত দৃশ্যমান মোট আলোকে লুমেন এককে প্রকাশ করা হয়। এটাকে স্মল LM দ্বারা লুমেনকে প্রকাশ করা হয়। আরেকটি সংজ্ঞা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে দীপ্তিমান, দীপ্তিমান কার্যক্ষমতা। এই দীপ্তিমান কার্যক্ষমতা যার যত বেশি হবে তার তত কিন্তু দৃশ্যমান আলোর পরিমাণ বেশি হবে। কাকে বলে না, কোনো দীপ্তিমান তোমার কার্যক্ষমতা বলতে তোমার ব্যয়িত যে মোট তড়িৎ শক্তি তার প্রতি ওয়াটে যত লুমেন আলো উৎপন্ন করে তাই হচ্ছে তার দীপ্তিমান কার্যক্ষমতা। আরেকবার বলি, ব্যয়িত মোট তড়িৎ শক্তি প্রতি ওয়াটে যত লুমেন আলো উৎপন্ন করে সেটাই হচ্ছে তার দীপ্তিমান কার্যক্ষমতা। তোমরা আগের যুগের ফিলামেন্টযুক্ত বাল্ব, সিএফএল এবং এলইডি, এদের যদি দীপ্তিমান কার্যক্ষমতার তুলনামূলক আলোচনা করো তাহলে দেখবে দীপ্তিমান কার্যক্ষমতা ফিলামেন্টযুক্ত বাল্বের কম, সিএফএল এর মাঝারি এবং এলইডির সবচেয়ে বেশি। মোটামুটি 70 থেকে 75 দীপ্তিমান কার্যক্ষমতা এলইডির ক্ষেত্রে হয়। ঠিক আছে? সেই কারণেই দীপ্তিমান কার্যক্ষমতা যার যত বেশি হবে, মনে রেখো আলো উৎপন্ন তার তত বেশি হবে। ঠিক আছে? নেক্সট, এবারে আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে তোমার বিভিন্ন ইলেকট্রিক্যাল যে সরঞ্জামগুলো রয়েছে তাদেরকে আধুনিককালে রেটিং দ্বারা প্রকাশ করা হয়, তাদেরকে স্টার দ্বারা প্রকাশ করা হয়। তোমরা লক্ষ্য করে দেখবে, বাড়িতে যদি কোনো নতুন ফ্রিজ কিনে নিয়ে আসে সেখানে একটা স্টিকারে দেয়া থাকে 3 স্টার, 2 স্টার, 5 স্টার, তাই না? এই স্টারের সংখ্যা যত বেশি, তোমরা শুধু মনে রাখবে যে সেই বৈদ্যুতিক যন্ত্রটার কার্যকারিতা তত বেশি। যত স্টার বেশি তার কার্যকারিতা তত বেশি, অর্থাৎ ঘুরিয়ে বললে সেটি তত বেশি বিদ্যুৎ সাশ্রয়কারী হবে। ওই জন্যই একটি 2 স্টারের ফ্রিজ একটি 5 স্টারের ফ্রিজের তুলনায় কিন্তু তার ইলেকট্রিক বিল বেশি আসবে। অর্থাৎ 5 স্টার ফ্রিজটা 2 স্টারের তুলনায় তুলনামূলকভাবে বিদ্যুৎ সাশ্রয়কারী। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের রেটিং বা স্টারের ব্যাপার স্যাপার, খেলা বলতে পারো। এ নিয়ে পরীক্ষায় তেমন কিছু প্রশ্ন খুব একটা আসে না, দরকার নেই। শুধু মনে রেখো, স্টার যত বেশি কার্যকারিতা তত বেশি। ওকে? বিদ্যুৎ সাশ্রয়কারী তত বেশি। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ চুম্বকত্ব, তড়িৎ ইলেকট্রোম্যাগনেটিজম বা তড়িৎ চুম্বকত্ব, ইলেকট্রোম্যাগনেটিজম। অর্থাৎ একটি পরিবাহী তারের মধ্যে দিয়ে যদি আমি তড়িৎ চালনা করি তাহলে সেই পরিবাহী তারের চারিপাশে একটি তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। আমি আবারও বলছি, একটি পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে সেই পরিবাহী তারের চারিদিকে একটি তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। এই ঘটনাটাকে বলা হয় তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। তো এটা বিজ্ঞানী ওরেস্টেড সম্ভবত 1802 সালে, সম্ভবত বইটা দেখে নিও একবার, বিজ্ঞানী ওরস্টেড এই তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল পরীক্ষাটি করে দেখিয়েছিলেন, বিজ্ঞানী ওরস্টেড। ঠিক আছে? তো এখান থেকে আমাদের অনেকগুলো ব্যবহারিক পরীক্ষা নিরীক্ষা অনেক কিছুই রয়েছে, সেগুলো সবটা খুব বেশি পরীক্ষার জন্য জানার দরকার নেই। যেগুলো মেন বিষয়, মেন জায়গা, সেগুলো তোমাদের বলে দেবো, আর সেগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসবে। ঠিক আছে? চলো নেক্সট আমরা জেনে নেব যেটা পরীক্ষার জন্য, সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম পরীক্ষার জন্য ভিভিআই, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম।
এই তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফলকে দেখাতে গিয়ে বিজ্ঞানী অ্যাম্পিয়ারের একটি নিয়ম রয়েছে। সন্তরণ মানে কি তোমরা জানো? কি সন্তরণ মানে? সুইমিং, সাঁতার কাটা। তো এক্ষেত্রে সাঁতার কাটা শব্দটি কাজে লেগেছে সূত্রটা কি আগে জেনে নেই। সূত্রটা হচ্ছে যে যদি কোনো কাল্পনিক সাঁতারু কোনো তড়িৎবাহী তার বরাবর এমনভাবে সাঁতার কাটে যেন তড়িতের অভিমুখের দিকেই তার মাথাটি থাকবে, এবং সেক্ষেত্রে যদি তড়িৎ চালনা করা হয় তাহলে তার নিচে রাখা চুম্বক শলাকার যে উত্তর মেরু তার বিক্ষেপ সন্তরণকারীর যেটা বাঁ হাত, সেই বাঁ হাত বরাবর হবে। অর্থাৎ চুম্বক শলাকা যদি এরকম থাকে তাহলে ধীরে 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 তার বাঁ হাত বরাবর উত্তর মেরুটা বিক্ষিপ্ত হবে। এটাই হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। তাহলে আরেকবার বলে দিই, একজন কাল্পনিক সাঁতারু সে যদি কোনো তড়িৎবাহী তার বরাবর চুম্বক শলাকার অভিমুখে সাঁতার কাটে তাহলে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে ওই চুম্বক শলাকার বিক্ষেপ সন্তরণকারীর বাঁ হাত বরাবর হবে। এই বাঁ হাত বরাবর হয় বলে এটাকে অ্যাম্পিয়ারের মানে এই সাঁতার কাটার এই নিয়মটাকে বলা হয় অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। ক্লিয়ার? তো নেক্সট আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ এখান থেকে পরীক্ষায় এই তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল অর্থাৎ কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যদি তড়িৎ চালনা করা যায় তাহলে তার যে ঘূর্ণন, সেই ঘূর্ণনের অভিমুখটা কোন দিকে হয় সেইটা দেখানোর জন্য আরও একটা গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে যেটা পরীক্ষায় খুব আসে। সেটা হচ্ছে বিজ্ঞানী ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। এটা বারবার কিন্তু মাধ্যমিক পরীক্ষায় দেখা যায়। তো ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম খুব সহজ নিয়মে আমরা শিখব। আমরা তোমাদের নিজের হাতটা একবার তোলো, দেখো এখানে 5টা আঙুল রয়েছে হাতে, তাই না? এই আঙুলগুলো চেনো সবাই? নিশ্চয়ই চেনো। বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, তর্জনী, বৃদ্ধাঙ্গুলি। এর মধ্যে আচ্ছা একটুখানি বলি, এই যে হাতে আংটি, যে আঙুলটায় আমরা আংটি পরি না, সেটা হচ্ছে অনামিকা, ঠিক আছে? সবচেয়ে ছোট বলে কনিষ্ঠা, এটা সবচেয়ে বুড়ো, দেখো থাম্ব, এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি। আর এই আঙুলটা তর্জন গর্জন করে, এই চপ বলি না আমরা, তর্জন গর্জন করার সময় এই আঙুলটা ব্যবহার করি, ওই জন্য এইটাকে বলা হয় তর্জনী, ঠিক আছে? তাহলে যাই হোক, বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা আর কনিষ্ঠা, এই কটা আঙুল নিয়ে, এই 5টা আঙুল নিয়ে আমাদের হাত গঠিত। তো এর মধ্যে তোমরা সবাই আমরা পড়ছি কি না ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। তাহলে বাঁ হাত তুলেছি, তুলে এই রকম একটা আকৃতি প্রদান করতে হবে। এই আকৃতিটা কি করলাম আমি ভালো করে দেখে নাও, জাস্ট হাতের দিকে একবার তাকিয়ে। আচ্ছা, অসুবিধা হচ্ছে? পাশের চিত্র একবার দেখে নাও চিত্রটা, দেখেছ? এখানে দেখো কি করলাম, বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমা, বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমা, এই তিনটেকে আমি পরস্পর সমকোণে রেখে দিয়েছি। যদি সমকোণে রাখি তাহলে তর্জনীটা যদি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, মধ্যমাটা যদি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুলি ওই তড়িৎ প্রবাহের গতির অভিমুখ নির্দেশ করবে। এটাই হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। আরেকবার বলে দিই আমি, দেখো, তর্জনী যদি চৌম্বক ক্ষেত্র এবং মধ্যমা যদি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাহলে এই বৃদ্ধাঙ্গুলিটা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করবে। এটাই হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। নিয়মটা একটু কষ্ট করে মুখস্থ করে নেবে, এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। এবারে আমরা এই যে ঘূর্ণনটা হয় তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফলের দরুন, সেই ঘূর্ণনটা একটা যন্ত্রের সাহায্যে দেখানো যায়, যে যন্ত্রটিকে বলা হয় বার্লো চক্র। এর গঠন বর্ণনা, কার্যপ্রণালী এগুলো পরীক্ষার বিষয় নয়। পরীক্ষায় যেটা আসে তোমাদের, বার্লো চক্রের ঘূর্ণনের বৈশিষ্ট্যগুলো লেখো। তো আমরা সেটাই মুখস্থ করব, সেটাই পড়ব, কিন্তু তার আগে একটুখানি বার্লো চক্র সম্পর্কে বলে দিই। পাশে বার্লো চক্রের একটি চিত্র আগে দেখে নাও, দেখেছো? ভালো করে দেখে নাও। এবারে দেখো বর্ণনাটা শোনো। এই চিত্রে একটা স্ট্যান্ডের সাহায্যে উপর দিক থেকে একটা চাকতিকে ঝোলানো আছে, যে চাকতিটা কয়েকটা দাঁত বিশিষ্ট। সেই দাঁতগুলো
টেবিলের উপরে রাখা একটি পারদের উপরে স্পর্শ, তার একটি দাঁতকে পারদের উপরে টাচ করে রাখা আছে। সেই পারদের সামনে একটি শক্তিশালী অশ্বক্ষুর আকৃতির চুম্বক রাখা আছে, আর ওই যে চক্রটি ঝুলন্ত অবস্থায় আছে সেটাকে নিচের দিকে S1 এবং S2 দুটো ব্যাটারির স্ক্রুর সাহায্যে ব্যাটারির সঙ্গে কানেক্টেড, যুক্ত করা আছে। ঠিক আছে, এবারে যখন আমরা তড়িৎ চালনা করি তখন কি হয়, ওই দাঁতটাতে দিয়ে তড়িৎ টাচ করে কোথায়, পারদে। তখনই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে যখন বৃদ্ধাঙ্গুলি বরাবর ঘূর্ণন হয় তখন দাঁতটা কিন্তু একটু ঘূর্ণনের জন্য সরে যায়। তখনই একটা দাঁত টাচ করে যেটা আছে পারদের উপর, সে যখন সরে যায় তখন পরবর্তী যে দাঁতটা রয়েছে সেটা গতিজাড্যের দরুন কিন্তু আবার পারদকে টাচ করে। এইভাবে বার্লো চক্রটি কিন্তু ঘুরতেই থাকে। ঠিক আছে, মনে রেখো, সব সময় মনে রেখো, বার্লো চক্রে ডিসি কারেন্ট ব্যবহার করা হয়, ডিসি কারেন্ট। এবারে বৈশিষ্ট্য, বার্লো চক্রের ঘূর্ণনের বৈশিষ্ট্যগুলি লেখো। ওই 2-3টে ঘূর্ণনের বৈশিষ্ট্য তোমরা মুখস্থ করে রাখবে। আমি 4টে পয়েন্ট দিলাম, দেখা যাক কটা বলা যায়। দেখো, নাম্বার 1, বার্লো চক্রের ঘূর্ণনের বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে, বার্লো চক্রে যে অশ্বক্ষুর আকৃতির চুম্বকটা ব্যবহার করা হয় তার শক্তি যত বাড়বে চক্রের ঘূর্ণন তত জোরে হবে। বোঝা গেল? অশ্বক্ষুর আকৃতির চুম্বকের শক্তি যত বাড়বে চক্রের ঘূর্ণন কিন্তু তত বাড়বে। নাম্বার 2 নম্বর পয়েন্ট কি বলবো আমরা, বার্লো চক্রে যে কারেন্টটা ব্যবহার করা হয় অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা যেটা, সেই তড়িৎ প্রবাহ মাত্রা যত বাড়বে চক্রের ঘূর্ণন তত বাড়বে, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা কমলে ঘূর্ণন কমে যাবে। পয়েন্ট নাম্বার 3, যদি কোনো কারণে তড়িৎ প্রবাহের দিক বা অভিমুখ উল্টিয়ে দাও এবং সেই সঙ্গে সঙ্গে চুম্বকটাকে উল্টিয়ে দাও, অর্থাৎ নর্থটাকে সাউথে, সাউথটাকে নর্থ মেরুর দিকে নিয়ে আসো, অর্থাৎ একই সঙ্গে যদি প্রবাহ মাত্রা এবং চুম্বক দুটোকেই উল্টানো যায় তাহলে বার্লো চক্রের ঘূর্ণন অপরিবর্তিত থাকে, আগে যা ঘুরছিল তাই ঘুরবে। কিন্তু এদের মধ্যে কোনো একটির যদি স্থির রেখে আরেকটিকে পরিবর্তন করো, মনে করো তুমি তড়িৎ প্রবাহের দিক অভিমুখ চেঞ্জ করে দিলে কিন্তু চুম্বকটা তাই আছে, যেখানে রাখা ছিল তাই আছে, তাহলে বার্লো চক্র উল্টো দিকে ঘুরবে। আবার মনে করো তড়িৎ প্রবাহ যেদিকে চলছিল সেদিকেই চলছে, কিন্তু চুম্বক শলাকাটে উল্টিয়ে দিলে, চুম্বক শলাকানা অশ্বক্ষুরাকৃতির চুম্বকটা এরকম করে ফ্লিপ, তাহলে কী হবে, চক্রটি আবার উল্টো পাকে ঘুরবে। মনে থাকবে? আর নেক্সট হচ্ছে, এখানে সব সময় মনে রেখো বার্লো চক্রে এসি চলে না, সব সময় মনে রেখো ডিসি কারেন্ট ব্যবহার করা হয়, ডিসি কারেন্ট। ব্যাস, এগুলি হচ্ছে বার্লো চক্রের বৈশিষ্ট্য। পরীক্ষায় যদি আসে, বার্লো চক্র মনে রেখো তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল দেখানোর জন্য, এবং বলতে পারো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের একটা বাস্তব প্রমাণের যন্ত্র হচ্ছে বার্লো চক্র। এবং সেই বার্লো চক্রের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, নাম্বার 1, এতে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ালে চক্রের ঘূর্ণন বাড়ে। নাম্বার 2, অশ্বক্ষুরাকৃতি চুম্বকের শক্তি বাড়ালে এর ঘূর্ণন বাড়ে। নাম্বার 3, দুটোকেই যদি আমি উল্টিয়ে দিই তাহলে চক্রের ঘূর্ণন একই থাকে, আর কোনো একটিকে যদি তড়িৎ প্রবাহ মাত্রা এবং অশ্বক্ষুরাকৃতি চুম্বক দুটোর কোনো একটি স্থির রেখে আরেকটিকে যদি উল্টাই তাহলে চক্রের ঘূর্ণন উল্টো পাকে হবে। আর নাম্বার 4, এখানে সর্বদা ডিসি কারেন্ট ব্যবহার করা হয়, ডাইরেক্ট কারেন্ট, এখানে কোনো এসি কারেন্ট ব্যবহার করা হয় না, এসি কারেন্ট ব্যবহার করলে ঘুরবেই না। বোঝা গেল? এগুলো হচ্ছে বার্লো চক্রের ঘূর্ণনের বৈশিষ্ট্য। তো পড়ানোর মাঝেই আবারও আমি তোমাদের মনে করিয়ে দিই, গরম গরম এবং গরম, অসহনীয়, অসহ্য, ভয়ঙ্কর গরম, কিন্তু তবু গরম কোনো অজুহাত নয়। এর মধ্যেই তোমাকে বুদ্ধি করে সময় বার করে পড়াশোনা করতেই হবে, কারণ মাধ্যমিক ফিক্সড, মাধ্যমিকের 2026-এর ডেট কিন্তু ফিক্সড, সেই ডেটেই তোমাদের পরীক্ষা দিতে হবে। সুতরাং সিলেবাসকে কমপ্লিট করতে হবে। আর তোমরা জানো মোস্ট ডিম্যান্ডেড যে চ্যাপ্টার মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সেটা হচ্ছে আমাদের চলতড়িৎ। সুতরাং চলতড়িৎটাকে ভিডিও দেখেই হোক, বাড়িতে স্টাডি করেই হোক, গৃহশিক্ষকের কাছে হোক, স্কুলে গিয়েই হোক, যেভাবে পারবে পড়াশোনাটাকে কিন্তু তোমাকে রেডি করতেই হবে। ঠিক আছে, চালিয়ে যাও। আমি আশা করব প্রত্যেকের রেজাল্ট মাধ্যমিকে অবশ্যই ভালো হবে। ঠিক আছে, তো চলো নেক্সট আমরা আলোচনা যেটা করব, আজকের ক্লাসের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। আমাদের আজকের ক্লাসের শেষ আলোচনা, যেটা ডাইরেক্ট কারেন্টের একটি যন্ত্র, যেটাকে আমরা বলি বৈদ্যুতিক মোটর। বৈদ্যুতিক মোটর, এই বৈদ্যুতিক মোটরে
ডিসি কারেন্ট ব্যবহার করা হয়, ডাইরেক্ট কারেন্ট, ওই জন্য একে আমরা অনেকে ডিসি মোটরও বলে থাকি, ডিসি মোটর। ঠিক আছে, এখান থেকে পরীক্ষার জন্য আমাদের কি কাজ, ডিসি মোটরের কি কাজ পরীক্ষায়, এটাই তো পরীক্ষা আগে, তারপরে বাকি সব জানাশোনা পরে হবে। পরীক্ষাতে তোমার প্রশ্ন আসবে বৈদ্যুতিক মোটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়, অথবা বৈদ্যুতিক মোটরের 4টে অংশের নাম লেখো, অথবা বৈদ্যুতিক মোটরের শক্তি বাড়ানোর উপায়গুলি লেখো, অথবা বৈদ্যুতিক মোটরের ব্যবহার লেখো, ব্যাস হয়ে গেল। তো এখান থেকে আমরা পরপর উত্তরগুলো দেখো বের করে নেব। প্রথমে বলি বৈদ্যুতিক যে মোটর সেটাকে কি হয়, কি কাজ করা হয়, তড়িৎ শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়, তাই তো, তড়িৎ শক্তি গতিশক্তিতে এখানে রূপান্তরিত হয়। আর বৈদ্যুতিক মোটরটার 4টে অংশ, সেই 4টে উপাদানের নাম তোমরা শুনে নাও। নাম্বার 1 ক্ষেত্র চুম্বক। একটা বৈদ্যুতিক মোটরের চিত্র তোমরা পাশে দেখে নাও, দেখেছো? ওখানে দেখো শক্তিশালী একটি চুম্বক ব্যবহার করা হয়, যেটা শক্তিশালী তড়িৎ চুম্বক, সেটাকে আমরা বলবো ক্ষেত্র চুম্বক। NS চিত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে শক্তিশালী তড়িৎ চুম্বক। নাম্বার 2 বৈদ্যুতিক ডিসি মোটরের যেটা দ্বিতীয় অংশ সেটা হচ্ছে আর্মেচার। আর্মেচার দেখো, আর্মেচার হচ্ছে তারের কুণ্ডলী, কি তার, তামার তৈরি তার, তারের কুণ্ডলী আমি এখানে লিখে দিলাম তামা। চিত্রে দেখো, চিত্রে যে ABCD রয়েছে সেটা তামার তারের কুণ্ডলী, একটি নরম লোহার উপরে পাক খাইয়ে খাইয়ে জড়ানো থাকে। 3 নম্বর হচ্ছে কমিউটেটর। কমিউটেটরটা কিছুই না, তামার তৈরি অর্ধবলয়, এগুলোকে আমরা বলবো কমিউটেটর। 4 নম্বর হচ্ছে ব্রাশ। ব্রাশ দেখো চিত্রে B1 এবং B2 দেখতে পেয়েছো, এই B1 এবং B2কে ব্রাশ বলা হয়। এটা গ্রাফাইট দিয়ে তৈরি, আর এই ব্রাশটা কমিউটেটরের সঙ্গে যুক্ত থাকে, ব্যাস এইটুকু জানলেই একটা বৈদ্যুতিক ডিসি মোটরের উপাদানগুলো জানা হয়ে যাবে আমাদের। তাহলে কি পেলাম? নাম্বার 1 ক্ষেত্র চুম্বক, যেটা একটা শক্তিশালী তড়িৎ চুম্বক, ছবিতে যেটা NS দেখেছিলে শক্তিশালী চুম্বক, সেই অংশটি হচ্ছে ক্ষেত্র চুম্বক। নাম্বার 2 আর্মেচার, অর্থাৎ তামার তারের যে কুণ্ডলী ABCD চিত্রে দেখতে পেয়েছিলে সেটা হচ্ছে বৈদ্যুতিক মোটরের আর্মেচার। নাম্বার 3 কমিউটেটর, অর্থাৎ তামার তৈরি যে অর্ধবলয় দুটো রয়েছে সেখানে, সে দুটো হচ্ছে তার কমিউটেটর। এবং নাম্বার 4 হচ্ছে ব্রাশ, গ্রাফাইট দিয়ে তৈরি, কমিউটেটরের সঙ্গে যুক্ত B1 এবং B2, এই দুটো হচ্ছে ব্রাশ, গ্রাফাইট নির্মিত ব্রাশ। এই 4টে উপাদান দিয়ে একটি বৈদ্যুতিক ডিসি মোটর গঠিত। এবারে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা পরীক্ষার জন্য, সেটা হচ্ছে বৈদ্যুতিক মোটর বা ডিসি মোটরের শক্তি বাড়ানোর উপায়। বৈদ্যুতিক বা ডিসি মোটরের শক্তি বাড়ানোর 3টে উপায়ের কথা বলবো। পরীক্ষায় এলে 3টে উপায় লিখে দিও, 1 2 3, তাহলেই পেয়ে যাবে 3 নম্বর। কি? নাম্বার 1 তড়িৎ প্রবাহ মাত্রা বাড়িয়ে শক্তি বাড়ানো যায়। নাম্বার 2 আর্মেচার যেটা রয়েছে তার পাক সংখ্যা বাড়িয়ে শক্তি বাড়ানো যায়। এবং নাম্বার 3 যে ক্ষেত্র চুম্বকটা ব্যবহার করা হয় তার শক্তি বাড়িয়ে বৈদ্যুতিক মোটরের শক্তি বাড়ানো যায়। তাহলে আমি শুধুমাত্র ছোট্ট করে হেডলাইন দিচ্ছি। প্রথমে বললাম প্রবাহ মাত্রা বাড়িয়ে বৈদ্যুতিক মোটরের শক্তি বাড়ানোর উপায়, প্রবাহ মাত্রা বাড়িয়ে। নাম্বার 2 ক্ষেত্র চুম্বকের পাক সংখ্যা বাড়িয়ে। আর নাম্বার 3 আর্মেচারের ক্ষেত্র চুম্বকের পাক সংখ্যা না, ক্ষেত্র চুম্বকের শক্তি বাড়িয়ে। 3 নম্বর হচ্ছে আর্মেচারের পাক সংখ্যা বাড়িয়ে। আর্মেচারের পাক সংখ্যা বাড়িয়ে। তাহলে কি পেলাম আমরা দেখো। নাম্বার 1 বৈদ্যুতিক মোটরের শক্তি বাড়ানোর উপায়, প্রবাহ মাত্রা যত বাড়বে শক্তি তত বাড়বে। ঠিক আছে, এটা খুব নর্মাল ঘটনা।
কারেন্টের প্রবাহ মাত্রা যত বেশি হবে বৈদ্যুতিক মোটরগুলোর ঘূর্ণনও তত বেশি হবে, তাই তার শক্তিও বাড়বে। নাম্বার 2, ক্ষেত্র চুম্বক। ওর ভেতরে যেটা আমরা তড়িৎ চুম্বক ব্যবহার করেছিলাম NS, সেই শক্তিশালী তড়িৎ চুম্বকের শক্তি যত বাড়বে বৈদ্যুতিক মোটরটা তত বেশি আরও শক্তি বাড়বে। নাম্বার 3 হচ্ছে তার ভেতরে যে তামার আর্মেচারগুলো, অর্থাৎ তামার তারের যে পাকগুলো ছিল, কুণ্ডলীগুলো ছিল, তাদের পাক যত বেশি, পাকের সংখ্যা যত বৃদ্ধি পাবে তত কিন্তু বৈদ্যুতিক মোটরের শক্তি বাড়বে। তোমরা লক্ষ্য করে দেখবে যে ফ্যানগুলোর কয়েলে যত বেশি তামার তার পাক দেওয়া থাকে সেগুলো তত বেশি দামি হয় এবং তত বেশি কিন্তু তাদের মোটরের শক্তি বাড়ে, ফলে ফ্যানটা কিন্তু জোরে ঘোরে। আর কম দামি ফ্যানগুলো দেখবে তাদের কয়েলগুলো লক্ষ্য করে দেখবে তাতে পাক সংখ্যা কিন্তু কম। বোঝা গেল? তাহলে আর্মেচারের পাক সংখ্যা বাড়িয়ে বৈদ্যুতিক ডিসি মোটরের শক্তি বাড়ানো যায়। পরীক্ষা এলে 3টে নিয়ম আমরা বলে দেব: তড়িৎ প্রবাহ মাত্রা বাড়িয়ে, আর্মেচারের পাক সংখ্যা বাড়িয়ে, ক্ষেত্র চুম্বকের শক্তি বাড়িয়ে। ব্যাস, 3-এর 3। ক্লিয়ার? এবারে ব্যবহার তো তোমরা জানো, আধুনিক যুগ হচ্ছে বৈদ্যুতিক মোটরের যুগ। সে ফ্যান বলো, তুমি ট্রাম বলো, তুমি মোটরের যে মানে জল তোলা যে মোটর আমরা ব্যবহার করি, পাম্প, সেগুলো বলো, যে কোনো জায়গায় আমরা বৈদ্যুতিক মোটরকে ব্যবহার করে থাকি, এটা তোমরা সবাই জানো, তাই না? তো আজকে চলতড়িতের ক্লাস নাম্বার 4 নম্বর ক্লাস এখানেই শেষ হলো। তোমরা যেদিন যতটুকু ক্লাস হবে বাড়িতে অবশ্যই বই খুলে নিয়ে সেই অংশটুকুকে ভালো করে তৈরি করে নেবে, ঠিক আছে? আর বেশি বেশি করে বইগুলো পড়ার চেষ্টা করবে। বইয়ের মধ্যেই সব কিছু আছে। আমাদের বক্তব্যগুলো সব বই থেকে আমরা নিই, আমরা মন থেকে কিছু বলতে পারি না, বই আমাদেরকে বলিয়ে দেয়। সুতরাং তোমরাও যখন বারবার বইটাকে স্টাডি করবে, আমাদের মতো তোমরাও কিন্তু ঘন্টার পর ঘন্টা ভেবে দাঁড়িয়ে চলতড়িৎ ক্লাস নাম্বার 1, 2, 3, 4 কেন গোটা চলতড়িৎ এক দমে তুমি বলে দিতে পারবে। সুতরাং পড়াশোনা করো, এনজয় করো, পড়াশোনাকে এনজয় করো, আনন্দের সঙ্গে করো, ঠিক আছে? কোনো চাপ নেই, অমুক রেজাল্ট করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, কোনো চাপের দরকার নেই। তুমি সিলেবাসকে থরলি পড়ে যাও, আপাতত তোমার এটাই কাজ। সিলেবাস শেষ করো, পরবর্তীকালে চলতড়িৎ শেষ হবে, এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো হবে PDF আকারে আমি অবশ্যই দিয়ে দেবো, ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেখান থেকে PDFটা একটু ডাউনলোড করে প্রিন্ট আউট করে উত্তরগুলো করার চেষ্টা করবে। উত্তর করতে গিয়ে কোনো সমস্যা হলে কমেন্টে জানিও, আমি উত্তর করে দেব। আর সবার শেষে বলি, এই গরমের মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো, ঠিক আছে? আর ভিডিওগুলো, এই কষ্ট করে করা ভিডিওগুলো একটু বন্ধুবান্ধবের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও, লাইক কমেন্ট করবে। আর সেই সঙ্গে সবাই মিলে চ্যানেলটিকে একটুখানি সাপোর্ট করবে, যাতে আমরা মোটিভেট হই, পরবর্তীতে আরও আকর্ষণীয় তোমাদের জন্য ক্লাসগুলো করার মোটিভেশন আমরা পাই। ওকে, তো চলো, জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।